সাহেব, আপনারা অনেক দিন ধরে খাচ্ছেন, আজ টাকা দিয়ে দিন। যখন তুই জানিস যে আমরা টাকা দিই না, তো বারবার কেন চাইছিস? সাহেব, আমার মায়ের ওষুধ আনতে হবে, তাই তিনি টাকা চাইছেন। ওরে পাগল মহিলা, এটা তুই কি করলি? আমার সব জামাকাপড় নষ্ট করে দিলি। স্যার, আমরা এর টাকা দিই না, সেই জন্য এ ইচ্ছাকৃতভাবে বদলা নিচ্ছে। একে ধরো, থানায় নিয়ে চলো, সেখানেই সব জিজ্ঞাসা করব। সাহেব, আমার মাকে কোথাও নিয়ে যাবেন না, তিনি খুব অসুস্থ সাহেব, আমার মাকে ছেড়ে দিন। বেটা, ইনি তোমার বাবা, ইনি শহরের সবথেকে বড় ব্যবসায়ী। যদি আমার কিছু হয়ে যায় তবে তুমি এনার কাছে চলে যেও। কিন্তু মা, তুমি আমাকে এই কথা কখনো বলনি কেন? একজন ১৩ বছরের কচুরি বিক্রেতা ছেলে, যার মাকে পুলিশ প্রকাশ্য রাস্তায় মারধর করল, এবং সেই ছেলেই রাস্তায় ভিক্ষা করতে করতে নিজের আসল বাবার সাথে ধাক্কা খেল, তারপর যে সত্য সামনে এলো তা পুরো সিস্টেমকে নাড়িয়ে দিল। জয়পুরের চাঁদপোল বাজারের কাছে একটি ভাঙাচোরা ঝুপড়িতে নিকিতা তার ১৩ বছরের ছেলে রোহনের সাথে থাকত। দুজনের জীবন একটি মোড়ে লাগানো কচুরির ঠেলা দিয়ে চলত। ভোর ৪টের সময় উঠে নিকিতা আটা মাখত, মশলা তৈরি করত, আর রোহন তাকে সাহায্য করতে লেগে যেত। ৬টা বাজার মধ্যে তারা মোড়ে পৌঁছে যেত এবং ঠেলা লাগিয়ে নিত। গরম কচুরি আর ছোলে ভাটুরের গন্ধে মোড় ম ম করত। ১০ টাকার একটি কচুরি, ২০ টাকার দুটো, ৫০ টাকার প্লেট ভাটুরে। রোহন গ্রাহকদের ডাকত, প্লেট সাজাত, টাকা সামলাত। তার হাত তেলে চটচটে থাকত, জামাকাপড় পুরনো আর ছেঁড়া, কিন্তু চোখে নিজের মায়ের জন্য কিছু করে দেখানোর জেদ ছিল। নিকিতার শরীর কিছু মাস ধরে ক্রমাগত খারাপ হচ্ছিল। বুকে ব্যথা, শ্বাস নিতে কষ্ট, কখনো কখনো মাথা ঘুরে যেত। ডাক্তার পরীক্ষার পর জানিয়েছিলেন যে হার্টের অসুখ আছে, অপারেশন করতে হবে, আর খরচ ১ লক্ষ টাকার উপরে হবে। নিকিতা রোহনকে কিছু বলেনি, কিন্তু রোহন বুঝে গিয়েছিল। সে দেখত কিভাবে তার মা রাতে লুকিয়ে ব্যথায় কাতরাত, কিভাবে ওষুধ লুকোতো, কিভাবে হাসার চেষ্টা করত। রোহন ঠিক করে নিয়েছিল যে সে কোনোভাবে টাকা জোগাড় করবে। সে সকালে ঠেলার কাজ করত, দুপুরে পাশের দোকানে মালপত্র বহনের কাজ করত, সন্ধ্যায় আবার ঠেলায় ফিরে আসত। রাতে যখন নিকিতা ঘুমিয়ে পড়ত, তখন রোহন হোটেলে বাসন মাজতে চলে যেত। ৩-৪ ঘন্টার ঘুমে তার কাজ চলছিল। নিকিতা যখন জানতে পারল, তখন সে রোহনকে অনেক বোঝালো, কিন্তু রোহন মানল না। সে বলেছিল, মা, তোমার চিকিৎসার জন্য আমি যা কিছু করতে পারি। নিকিতার চোখে জল এসে গিয়েছিল। সে ভাবত কিভাবে তার জীবন এখানে এলো। কিছু বছর আগে পর্যন্ত সে রাহুল মেহতার স্ত্রী ছিল, যিনি শহরের নামী ব্যবসায়ী ছিলেন। বড় বাড়ি, গাড়ি, চাকর, বাকর সব ছিল। রোহনের বয়স যখন ৩ বছর ছিল, তখন রাহুল আর নিকিতার মধ্যে কথায় কথায় ঝগড়া শুরু হয়। রাহুলের ব্যবসার দিকে নজর বেশি থাকত, বাড়ির দিকে কম। নিকিতার মনে হতো যে সে আর রোহন অবহেলিত হচ্ছে। ছোটখাটো বিষয়ে বিবাদ হতে লাগল। একদিন ঝগড়া এতটাই বেড়ে গেল যে দুজনের ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু রোহনের প্রশ্ন ছিল, দুজনেই নিজের ছেলেকে খুব ভালোবাসত, কেউ রোহনকে ছাড়তে রাজি ছিল না। মামলা কোর্টে গেল, রাহুল তার উকিলের পুরো দল লাগিয়ে দিল, কিন্তু কোর্ট নিকিতার পক্ষে রায় দিল। ৩ বছরের বাচ্চা মায়ের সাথে থাকবে, এটা ঠিক হলো। রাহুল ভেঙে পড়ল। সে নিকিতাকে খোরপোশ দেওয়ার কথা বলল, কিন্তু রাগে নিকিতা মানা করে দিল। সে বলল, আমার তোমার টাকার দরকার নেই, আমি আমার ছেলেকে নিজেই মানুষ করে নেব। রাহুল বোঝানোর চেষ্টা করল, কিন্তু নিকিতা নিজের কথায় অনড় থাকল। রাহুল দিল্লি চলে গেল এবং সেখান থেকে তার ব্যবসা সামলাতে লাগল। নিকিতা শুরুতে নিজের বাবার বাড়ি চলে গিয়েছিল, কিন্তু সেখানেও বেশি দিন টেকেনি। দাদা বৌদির কথা শুনতে হতো। সে একটি ছোট ঘর ভাড়া নিল এবং ছোটখাটো কাজ করে দিন কাটাতে লাগল। রোহন ধীরে ধীরে বড় হতে লাগল। স্কুলে ভর্তি হয়েছিল, কিন্তু টাকার অভাবে পড়াশোনা বন্ধ হয়ে গেল। নিকিতা চেষ্টা করেছিল, কিন্তু পরিস্থিতি সাথে দেয়নি। তারপর একদিন নিকিতা ঠেলা লাগানোর সিদ্ধান্ত নিল। সে কচুরি খুব ভালো বানাতে পারত, বাড়িতেও বানাতো। সে ভাবল, কেননা এই কাজই শুরু করা যাক। কিছু টাকা জমিয়ে সে একটি পুরনো ঠেলা কিনল এবং মোড়ে কচুরি বিক্রি করতে লাগল। শুরুতে খুব অসুবিধে হয়েছিল। লোকে নানা ধরনের কথা বলতো। কেউ বলতো, এই শিক্ষিত মহিলা কেন ঠেলা লাগাচ্ছে? কেউ বলতো, স্বামী ছেড়ে দিয়েছে, নিশ্চয়ই তাই। নিকিতা সব শুনত আর চুপ থাকত। তার শুধু নিজের ছেলের চিন্তা ছিল। ধীরে ধীরে তার কচুরি বিখ্যাত হতে লাগল। লোকে স্বাদের প্রশংসা করত, গ্রাহক বাড়তে লাগল। রোহনও বড় হয়ে গিয়েছিল এবং মায়ের পূর্ণ সাহায্য করত। দুজনে মিলে পরিশ্রম করত এবং কোনোভাবে দুবেলার রুটির সংস্থান হয়ে যেত। কিন্তু বিপদ এখানেই শেষ হয়নি। মোড়ে রোজ সকাল সন্ধ্যা পুলিশ টহল দিত। রবিকান্ত, রাজমোহন, রজনীশ, রাজীব, রমন ৫ জন কনস্টেবল ছিল যারা এই এলাকায় মোতায়েন ছিল।
শুরুতে তারাও গ্রাহক হয়ে আসতো এবং কচুরি খেত, টাকাও দিত, কিন্তু তারপর ধীরে ধীরে তাদের ব্যবহারের পরিবর্তন হতে লাগল। একদিন রবিকান্ত বলল, আরে ভাই, আমরা তো রোজ আসি তোমার এখানে, একটু ছাড় তো পাওয়া উচিত। নিকিতা হেসে বলল, সাহেব, যা দাম তাই সবার জন্য লাগে। রবিকান্ত রেগে গেল। সে বলল, দেখো, বেশি তেজ দেখিও না, আমরা চাইলে তোমার ঠেলা এখান থেকে সরিয়ে দিতে পারি। নিকিতা ভয় পেয়ে গেল, কিন্তু রোহন মাঝখানে বলল, সাহেব, আমরা কোনো ভুল কাজ করছি না, আমাদের লাইসেন্সও আছে। রাজমোহন রোহনের দিকে তাকালো আর বলল, ছোকরা, বড়দের মাঝে কথা বলছিস, চুপ কর, না হলে থাপ্পড় মেরে দেব। রোহন চুপ হয়ে গেল। নিকিতা বলল, সাহেব, আপনারা আসুন, কচুরি খান, আমি যতটা কম করতে পারি করব। সেই দিনের পর পুলিশরা রোজ আসতে লাগলো। কখনো 10 টাকায় 3টি কচুরি চাইত, কখনো 50-এর প্লেটে মাত্র 20 টাকা দিত। নিকিতা মানা করতে পারত না, কারণ তার ভয় ছিল যে এই লোকগুলো তার ঠেলা সরিয়ে না দেয়। তারপর ধীরে ধীরে পুলিশরা আরও নির্লজ্জ হতে লাগল। এখন তারা টাকা না দিয়েই চলে যেত। নিকিতা কিছু বললে রবিকান্ত বলতো, আরে কাল দিয়ে দেব, এত তাড়া কিসের? কিন্তু কাল কখনো আসতো না। 1 সপ্তাহে 4-5 বার তারা আসতো আর বিনামূল্যে খেয়ে চলে যেত। রোহনের খুব রাগ হতো। সে বলতো, মা, এদের সাফ না করে দাও। কিন্তু নিকিতা ভীত ছিল। সে বলতো, বেটা, ছেড়ে দে, আমরা গরিব মানুষ, ওদের সাথে লড়তে পারবো না। রোহন বুঝতে পারত না যে এটা কেমন বিচার। পুলিশ, যারা মানুষের সাহায্য করার জন্য থাকে, তারাই গরিবদের লুটছে। একদিন রবিকান্ত, রাজমোহন আর রজনীশ 3 জন জিপ থেকে নামলো এবং ঠেলার কাছে এলো। রবিকান্ত বলল, আজ খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি 5টা কচুরি দাও, আর হ্যাঁ, চাটনি বেশি দেবে। নিকিতা চটপট প্লেট তৈরি করল আর সামনে রেখে দিল। 3 জন আয়েশ করে খেল আর তারপর জিপের দিকে এগোতে লাগল। রোহন সাহস করে বলল, সাহেব, ওটা। রবিকান্ত থামল, ঘুরল আর রোহনের দিকে তাকালো। সে বলল, কি বললি? রোহন আবার বলল, সাহেব, আপনারা কচুরি খেয়েছেন, টাকা দিয়ে দিন। রবিকান্ত জোরে হেসে উঠল। রাজমোহন আর রজনীশও হাসতে লাগল। রবিকান্ত বলল, ওরে ছোকরা, আমাদের কাছে টাকা চাইছিস? রোহন বলল, সাহেব, আমার মা অসুস্থ, তার ওষুধের জন্য টাকা চাই, আপনারা রোজ আসেন আর টাকা না দিয়ে চলে যান। রবিকান্তের মুখ রাগে লাল হয়ে গেল। সে রোহনের গালে জোরে থাপ্পড় মারল। রোহন দৌড়ে এলো আর রোহনকে তুলতে লাগল। সে কাঁদতে কাঁদতে বলল, সাহেব, ক্ষমা করে দিন, ও বাচ্চা ছেলে, ভুল হয়ে গেছে। রবিকান্ত বলল, ভুল হয়ে গেছে? তোমাদের জ্ঞান নেই যে কার সাথে কথা বলছো? আমরা পুলিশ, আমরা চাইলে তোমাদের এক্ষুনি থানায় নিয়ে যাব। নিকিতা হাত জোর করে দাঁড়িয়ে রইল। সে বলল, সাহেব, প্লিজ আমাদের ক্ষমা করে দিন, আমরা গরিব মানুষ। রাজমোহন বলল, চল, এবার তাড়াতাড়ি আবার কচুরি লাগা, আর এবার চাটনির বাটিও দে। নিকিতা কাঁপা হাতে আবার কচুরি তৈরি করল আর চাটনির বাটি নিয়ে এলো। রবিকান্ত বাটি নিল আর কচুরিতে চাটনি দিতে লাগল। তখনই হঠাৎ নিকিতার হাত কাঁপল আর চাটনির কিছুটা অংশ রবিকান্তের খাঁকি উর্দির ওপর পড়ে গেল। রবিকান্ত জোরে চিৎকার করে উঠল, দেখ কি করলি তুই! সে নিকিতার গালে জোরে থাপ্পড় মারল। নিকিতা মাথা ঘুরে পড়ে গেল। রোহন চিৎকার করল, মা, এবং তাদের দিকে দৌড়ল। রবিকান্ত বলল, এটা ইচ্ছেকৃতভাবে করেছে ও, আমরা টাকা দিইনি, তাই ও বদলা নিচ্ছে। নিকিতা কাঁদতে কাঁদতে বলল, না সাহেব, আমার হাত থেকে ভুল করে পড়ে গেছে, আমি ইচ্ছেকৃতভাবে করিনি। রাজমোহন বলল, চুপ কর। সে ঠেলাটিকে ধাক্কা দিল। কচুরি আর ছোলার কড়াই মাটিতে পড়ে গেল। রজনীশ প্লেটগুলো ছুঁড়ে ফেলে দিল। সব জিনিসপত্র ছড়িয়ে পড়ল। রোহন চিৎকার করল, এমন করবেন না, এটা আমাদের রুটি রুজি। রবিকান্ত রোহনকেও ধাক্কা দিল আর বলল, চুপ থাক, না হলে তোকেও থানায় বন্ধ করে দেব। চারিদিকে ভিড় জমে গেল। লোক দাঁড়িয়ে দেখছিল, কিন্তু কেউ কিছু বলল না। সবাই ভীত ছিল। পুলিশের সাথে কে ঝামেলা করে? রবিকান্ত, রাজমোহন আর রজনীশ জিপে বসল এবং চলে গেল। নিকিতা আর রোহন মাটিতে বসে কাঁদছিল। সব জিনিস নষ্ট হয়ে গিয়েছিল। ভিড় ধীরে ধীরে কমতে লাগল। কিছু লোক সহানুভূতি দেখালো, কিন্তু কেউ সাহায্য করল না। রোহন ছড়িয়ে থাকা জিনিসপত্র গোছাতে শুরু করল। নিকিতা বলল যে এবার আমরা ঠেলা লাগাবো না। সেদিনের উপার্জিত সব কিছু নষ্ট হয়ে গিয়েছিল। রাতে যখন দুজনে ঝুপড়িতে ফিরল, তখন নিকিতা রোহনের হাত ধরল আর বলল, বেটা, আমার যদি কিছু হয়ে যায়? রোহন তার ঠোঁটে আঙুল গিয়ে বলল, মা, এমন কিছু হবে না, আমি আছি তো। নিকিতার চোখে জল এসে গেল। ওদিকে মোড়ে সন্দীপ নামে একজন উকিল রোজ সকালে কচুরি খেতে আসত। সে হাইকোর্টের পরিচিত উকিল ছিল। তার নিকিতার বানানো কচুরি খুব ভালো লাগত। গত 2 বছর ধরে সে রোজ আসত। সে দেখেছিল কিভাবে নিকিতা আর রোহন পরিশ্রম করে কাজ করত। তার দুজনের প্রতি সহানুভূতি ছিল। কিন্তু আজ যখন সে মোড়ে পৌঁছালো, তখন ঠেলা ছিল না। সে অবাক হলো।
এমনটা প্রথমবার হলো। সে চারপাশের লোকদের জিজ্ঞাসা করল যে সেই মহিলা আর ছেলেটি কোথায় যারা এখানে কচুরি বিক্রি করত। একজন দোকানদার জানালো যে কয়েকদিন আগে পুলিশরা তাদের খুব মেরেছিল আর তাদের সব জিনিসপত্র ফেলে দিয়েছিল। তখন থেকে তারা এখানে আসেনি। সন্দীপের রক্ত গরম হয়ে গেল। সে জিজ্ঞাসা করল, পুলিশরা এমন কেন করল? দোকানদার জানালো যে পুলিশরা রোজ আসত এবং বিনামূল্যে খেত। একদিন সেই মহিলার হাত থেকে ভুল করে চাটনি এক পুলিশের উর্দির ওপর পড়ে যায়। ব্যাস, তারপরই তারা খুব মারে। সন্দীপ জিজ্ঞাসা করল, কেউ কি ভিডিও করেছিল? দোকানদার বলল, আমি জানি না। সন্দীপ আরও লোকদের জিজ্ঞাসা করল। সবাই বলছিল যে হ্যাঁ, আমরা দেখেছিলাম, কিন্তু কারোর কাছে ভিডিও ছিল না। সন্দীপ হতাশ হয়ে গেল। সে ভাবল যদি কোনো প্রমাণ না থাকে তবে কেস লড়বে কিভাবে। সে ফিরে যেতে লাগল। তখনই একজন লোক তার কাছে এলো আর বলল, সাহেব, আপনি কিছু জিজ্ঞাসা করছিলেন? সন্দীপ বলল, হ্যাঁ, আমি সেই মহিলা আর ছেলের বিষয়ে জানতে চাই যারা এখানে কচুরি বিক্রি করত। লোকটি বলল, সাহেব, আমার কাছে সেই দিনের ভিডিও আছে। সন্দীপের চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, সত্যি? লোকটি বলল, হ্যাঁ সাহেব, আমি এখানেই কাছে থাকি। সেই দিন আমি আমার ছাদে দাঁড়িয়েছিলাম আর আমি সব কিছু দেখেছিলাম। আমি আমার মোবাইল থেকে ভিডিও করে নিয়েছিলাম। সন্দীপ বলল, আমাকে সেই ভিডিও দেখাও। লোকটি সন্দীপকে তার বাড়িতে নিয়ে গেল এবং মোবাইল বের করে ভিডিও দেখালো। সন্দীপ ভিডিও দেখল তো তার রক্ত গরম হয়ে গেল। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছিল যে কিভাবে পুলিশরা টাকা না দিয়ে কচুরি খাচ্ছিল, কিভাবে রবিকান্ত রোহনকে থাপ্পড় মারল, কিভাবে নিকিতার হাত থেকে চাটনি পড়ল, কিভাবে পুলিশরা তাকে মারল আর ঠেলা ফেলে দিল। ভিডিওতে আওয়াজোরে করছিল। রবিকান্ত বলছিল, দেব না আমরা তোর টাকা, কি করে নিবি বল। সন্দীপ লোকটিকে বলল, এই ভিডিও আমাকে পাঠিয়ে দিন। লোকটি ভিডিও সন্দীপের নম্বরে পাঠিয়ে দিল। সন্দীপ তখনই সিদ্ধান্ত নিল যে সে এই পুলিশদের বিরুদ্ধে কেস লড়বে। সে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিল এবং সাথে লিখল, এই হলো আমাদের রক্ষক, যারা গরিবদের লোটে মারে আর তাদের রুটি রুজি কেড়ে নেয়। এই পুলিশদের বিরুদ্ধে আমি কেস করছি। ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে গেল। লক্ষ লক্ষ লোক দেখল। সব জায়গায় আলোচনা হতে লাগল। মিডিয়াও খবরটি নিল। নিউজ চ্যানেলে বিতর্ক শুরু হলো। লোক পুলিশের সমালোচনা করতে লাগল। পুলিশ বিভাগে হুলুস্থুল পড়ে গেল। সন্দীপ কোর্টে কেস করে দিল। রবিকান্ত, রাজমোহন, রজনীশ, রাজীব, রমন, অনিল, আশিস, নবীন, প্রদীপ আর মনোজ সকলের বিরুদ্ধে কেস হলো। পুলিশ বিভাগ সবাইকে সাসপেন্ড করে দিল। মিডিয়ায় এত আলোচনা ছিল যে কোনো উকিলই এই পুলিশদের কেস লড়তে রাজি ছিল না। সবাই ভয় পাচ্ছিল যে যদি তারা এদের কেস নেয় তবে জনতা তাদের উপর চড়াও হবে। একদিন নিকিতার শরীর আরও খারাপ হয়ে গেল। তার তেজ জ্বর এলো আর শ্বাস নিতে খুব কষ্ট হতে লাগল। রোহন তাকে আবার ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার সতর্ক করলেন যে এখন আর দেরি করা যাবে না, তখনই অপারেশন করতে হবে, না হলে বিপদ বেড়ে যাবে। রোহন বলল, ডাক্তার সাহেব, আর কয়েকটা দিন, আমি টাকার ব্যবস্থা করছি। ডাক্তার কড়াভাবে বললেন, দেখো বেটা, আমি তোমার বাধ্যবাধকতা বুঝি, কিন্তু রোগীর জীবন বেশি জরুরি। যদি 1 সপ্তাহের মধ্যে ব্যবস্থা না হয় তবে আমি দায়ী থাকব না। রোহনের সামনে অন্ধকার নেমে এলো। 1 সপ্তাহ, মাত্র 1 সপ্তাহ। সে কোথা থেকে এত টাকা আনবে? এতক্ষণে নিকিতা তাকে নিজের কাছে ডাকল। সে দুর্বল গলায় বলল, রোহন, আমাকে তোমার সাথে কিছু কথা বলতে হবে। রোহন বসল। নিকিতা তার বালিশের তলা থেকে একটি পুরনো ছবি বের করল। তাতে 3 জন লোক ছিল, একটি ছোট বাচ্চা, একজন মহিলা আর একজন পুরুষ। রোহন মন দিয়ে দেখল। বাচ্চাটা হয়তো সে নিজে ছিল, মহিলা তার মা, কিন্তু এই লোকটাকে? নিকিতা বলল, বেটা, ইনি তোমার বাবা। রোহন অবাক হয়ে গেল। সে জিজ্ঞাসা করল, কি? নিকিতা সব গল্প শোনাল, কিভাবে সে আর রাহুল মেহতা বিবাহিত ছিলেন, কিভাবে রোহনের জন্ম হলো, কিভাবে ঝগড়া হলো আর কিভাবে ডিভোর্স হয়ে গেল। রোহন সব শুনতে লাগল। তার বিশ্বাস হচ্ছিল না। নিকিতা বলল, বেটা, তোমার বাবা খুব ধনী, তিনি এখন জয়পুরেই থাকেন। খবরের কাগজে ওর ছবি ছাপা হয়। তিনি শহরের সবথেকে বড় ব্যবসায়ী। রোহন জিজ্ঞাসা করল, তবে তুমি আমাকে আগে কেন বলনি? নিকিতা বলল, আমি চাইনি যে তুমি ওর কাছে যাও। আমার আর ওর পথ আলাদা হয়ে গিয়েছিল, কিন্তু তুমি আমার ছেলে। আমি তোমাকে নিজেই মানুষ করতে চেয়েছিলাম, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। আমি জানি না যে আমি আর কতদিন বেঁচে থাকব। যদি আমার কিছু হয়ে যায় তবে তুমি ওর কাছে চলে যেও। তিনি তোমার পিতা, তোমাকে সামলে নেবেন। রোহনের চোখে জল এসে গেল। সে বলল, মা, এমন কিছু হবে না। আমি তোমাকে কিছু হতে দেব না। আমি টাকার ব্যবস্থা করে নেব। নিকিতা বলল, বেটা, আমাকে কথা দাও যে যদি আমার কিছু হয়ে যায় তবে তুমি তোমার পিতার কাছে চলে যাবে। রোহন মাথা নাড়ল এবং বলল, হ্যাঁ মা, আমি কথা দিচ্ছি, কিন্তু তোমার কিছু হবে না। নিকিতা ছবিটা রোহনের হাতে দিয়ে দিল আর বলল, এটা সামলে রেখো। রোহন ছবিটা নিজের পকেটে রেখে দিল। সেই রাতে রোহন শুতে পারল না। ডাক্তার মাত্র কয়েকদিনের সময় দিয়েছিলেন, তাই সে সকালেই বেরিয়ে পড়ল আর লোকের কাছে ভিক্ষা করতে লাগল। সব গাড়ি সব ধনীদের দেখে সে তাদের পায়ে পড়ে যেত
আর বলতো, সাহেব আমাকে কিছু টাকা দিন, আমার মা খুব অসুস্থ, কিছুদিনের মধ্যে যদি ওর চিকিৎসা না হয় তবে তিনি মারা যাবেন। কিন্তু কেউ তাকে সাহায্য করছিল না। সে এদিক ওদিক রাস্তায় দৌড়াচ্ছিল, ছিল, চিল্লামিল্লি করছিল, কেউ তো আমার সাহায্য করো। যে হঠাৎ সামনে থেকে একটি বড় কালো গাড়ি আসতে দেখা গেল। গাড়ি ধীর গতিতে চলছিল। রোহন জানলার কাছে উঁকি দিয়ে দেখল, পিছনের সিটে একজন লোক বসেছিলেন, স্যুট বুট পরেই চশমা লাগিয়ে ফোনে কথা বলছিলেন। রোহনের নজর সেই লোকের মুখে পড়ল। এক নিমিষে তার মনে হলো যে এই মুখ সে কোথাও দেখেছে। সে চট করে পকেট থেকে ছবি বের করল আর দেখল। হার্টবিট বেড়ে গেল। এ তো সেই লোক যে ছবিতে আছে, এ তো তার পিতা রাহুল মেহতা। রোহন বুঝতে পারছিল না যে কি করবে। গাড়ি এগোতে লাগলো। রোহন ভাবল, যদি এখন না আটকাই তবে আবার কবে দেখা হবে। সে জোরে চিৎকার করল, পাপা থামুন, এবং গাড়ির সামনে দৌড়ে চলে এলো। ড্রাইভার ব্রেক কষল। গাড়ি থেমে গেল। ড্রাইভার রেগে বেরিয়ে এলো আর বলল, অন্ধ নাকি, গাড়ির সামনে চলে এলি? রাহুল মেহতা কাঁচ নামালেন আর জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? রোহন ওনার কাছে গেল আর হাত জোর করে বলল, সাহেব আমার মা অসুস্থ, আমার 1 লক্ষ টাকা চাই, কেউ আমার সাহায্য করুন। রাহুল সেই নোংরা ছেঁড়া পোশাক পরা ছেলেটিকে দেখলেন। তার একটু অবাক লাগলো। তিনি বললেন, বেটা তুমি অন্য কারোর কাছে সাহায্য চাও, আমি এখন ব্যস্ত আছি। রোহন বলল, না সাহেব, আপনিই আমার সাহায্য করুন। দেখুন এই ছবি, আমার মা বলেছিলেন যে আপনি আমার পাপা। রোহন ছবিটা রাহুলের সামনে ধরল। রাহুল ছবি দেখলেন আর তার হাত থেকে ফোন পড়ে গেল। এ তো ওর নিজের বাড়ির ছবি, যাতে 3 বছরের রোহন, নিকিতা আর তিনি নিজে ছিলেন। তিনি দ্রুত গাড়ির দরজা খুললেন আর বাইরে এলেন। তিনি রোহনকে দেখলেন, 13 বছরের ছেলে, ছেঁড়া জামা কাপড়, মুখে ময়লা, কিন্তু চোখে সেই সারল্য যা তার ছেলের ছিল। রাহুল কাঁপতে কাঁপতে রোহনের কাঁধ ধরলেন আর জিজ্ঞাসা করলেন, তুমি কে? রোহন বলল, আমার নাম রোহন। রাহুলের পায়ের তলা থেকে মাটি সরে গেল। রোহন তার ছেলে। তিনি রোহনকে জড়িয়ে ধরলেন আর ফুপিয়ে কাঁদতে লাগলেন। তিনি বললেন, বেটা আমি তোকে কতদিন ধরে খুঁজছি, আমি পুরনো বাড়িতে গিয়েছিলাম, আমি তোর দিদিমার কাছে জিজ্ঞাসা করেছি, আমি সব জায়গায় খুঁজেছি, কিন্তু তোর কোথাও হদিশ পাওয়া যায়নি। তুই কোথায় ছিলি বেটা? রোহনও কাঁদছিল। সে বলল, পাপা আমি আর মা এখানেই আছি, আমরা ঠেলা লাগাই, মা অসুস্থ, ওর অপারেশন হতে হবে, 1 লক্ষ টাকা চাই। রাহুল রোহনের মুখ ধরলেন আর বললেন, বেটা তুই চিন্তা করিস না, আমি আছি তো, তোর মা কোথায়? রোহন বলল, হাসপাতালে। রাহুল তখনই বললেন, চলো আমরা এক্ষুনি সেখানে যাই। তিনি ড্রাইভারকে বললেন, গাড়ি বের করো, হাসপাতালে যেতে হবে। রোহন গাড়িতে বসল। রাহুল তার হাত ধরে বসেছিলেন। তিনি বারবার রোহনকে দেখছিলেন। তার বিশ্বাস হচ্ছিল না যে তার ছেলে তাকে ফিরে পেয়েছে 10 বছর পর। 10 বছরে কত কিছু বদলে গিয়েছিল। তার ছোট বাচ্চা ছেলে এখন 13 বছরের হয়ে গিয়েছিল এবং কি অবস্থায় ছিল, ছেঁড়া জামা কাপড়, নোংরা মুখ, হাতে কড়া পড়া। গাড়ি হাসপাতালে পৌঁছালো। রাহুল আর রোহন দৌড়াতে দৌড়াতে ভেতরে গেলেন। রোহন জানালো যে তার মা কোন ওয়ার্ডে আছেন। দুজনে সেখানে পৌঁছালেন। নিকিতা বিছানায় শুয়েছিল, খুব দুর্বল দেখাচ্ছিল। রোহন বলল, মা দেখো আমি পাপাকে নিয়ে এসেছি। নিকিতা চোখ খুলল আর রাহুলকে দেখল। তার চোখে জল এসে গেল। রাহুল কাছে গেলেন আর বললেন, নিকিতা আমি এসে গেছি, এখন তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। নিকিতা কিছু বলতে চেয়েছিল, কিন্তু দুর্বলতার কারণে আওয়াজ বেরোচ্ছিল না। রাহুল তখনই ডাক্তারকে ডাকলেন। ডাক্তার এলেন আর রাহুল বললেন, আমি রাহুল মেহতা বলছি, ইনি আমার স্ত্রী, এর তক্ষণই চিকিৎসা শুরু করুন, টাকার কোনো চিন্তা করবেন না। ডাক্তার রাহুল মেহতার নাম শুনলেন তো অবাক হয়ে গেলেন। পুরো শহরের সবথেকে বড় ব্যবসায়ী। তিনি তখনই বললেন, জি স্যার, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। রাহুল তখনই 1 লক্ষ টাকা জমা করে দিলেন। ডাক্তারদের টিম ডাকা হলো। নিকিতাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। রাহুল আর রোহন বাইরে বসে অপেক্ষা করছিলেন। রোহন রাহুলকে জড়িয়ে ধরে কাঁদছিল। রাহুল তাকে সামলাচ্ছিলেন আর বলছিলেন, বেটা সব ঠিক হয়ে যাবে। হঠাৎ রাহুলের মোবাইলে একটি মেসেজ এলো। তিনি মোবাইল খুললেন তো একটি ভিডিও লিংক ছিল, কেউ তাকে পাঠিয়েছিল। তিনি ভিডিও প্লে করলেন। ভিডিওতে মোড়ে পুলিশদের দ্বারা নিকিতা আর রোহনের সাথে করা মারধর দেখা যাচ্ছিল। রাহুলের হাত থেকে মোবাইল পড়ে গেল। তার চোখ ছানা বড়া হয়ে গেল। এটা কি ছিল? তিনি ভিডিও আবার দেখলেন। তার রক্ত গরম হয়ে গেল। তো তিনি রোহনকে জিজ্ঞাসা করলেন, বিলা এটা কি? রোহন ভিডিও দেখল আর সব কিছু বলে দিল। কিভাবে পুলিশরা রোজ আসত, কিভাবে টাকা না দিয়ে খাবার খেত, কিভাবে সেদিন চাটনি পড়ে গিয়েছিল, আর কিভাবে তারা মারধর করেছিল। রাহুলের মন ভেঙে গেল।
তিনি রোহনকে জড়িয়ে ধরলেন আর বললেন, বেটা, তুমি আর তোমার মা এত কষ্ট সহ্য করেছ আর আমি জানতেও পারলাম না। আমি কেমন বাবা? রোহন বলল, না পাপা, আপনি কিভাবে জানতেন? আমরা নিজেরা জানতাম না যে আপনি কোথায় আছেন। রাহুল তখনই সিদ্ধান্ত নিলেন যে তিনি এই পুলিশদের বিরুদ্ধে কেস করবেন। তিনি তখনই কোর্টে গেলেন। সেখানে তিনি জানতে পারলেন যে এই পুলিশদের বিরুদ্ধে আগে থেকেই কেস চলছে। তিনি জিজ্ঞাসা করলেন কে কেস করেছে। জানা গেল যে সন্দীপ নামে এক উকিল। রাহুল সন্দীপের নম্বর বের করলেন আর তাকে ফোন করলেন। সন্দীপ ফোন ধরলেন। রাহুল নিজের পরিচয় দিলেন আর বললেন, আমি সেই মহিলা আর ছেলের পরিবার, যাদের সাথে পুলিশরা মারধর করেছিল। সন্দীপ বললেন, জি স্যার, আমি জানি। আপনার খবরও মিডিয়ায় এসেছে। সন্দীপ বললেন, স্যার, আমি খুশি যে আপনারা সবাই আবার এক হয়ে গেছেন। কোর্টে পরবর্তী শুনানির দিন রাহুলও গেলেন। জাজ তাকে দেখে অবাক হলেন। রাহুল মেহতা, শহরের সবথেকে বড় ব্যবসায়ী। জাজ জিজ্ঞাসা করলেন, মিস্টার মেহতা, আপনি এখানে? রাহুল বললেন, জাজ সাহেব, এই কেস আমার স্ত্রী আর ছেলের সাথে যুক্ত। আমিও সাক্ষী হতে চাই। জাজ বললেন, ঠিক আছে। শুনানি হল। সন্দীপ সব প্রমাণ পেশ করলেন। ভিডিও দেখানো হল। রাহুল নিজের বয়ান দিলেন যে কিভাবে তার ছেলে তাকে রাস্তায় ভিক্ষা করতে করতে পেয়েছিল, আর সে সব কথা বলেছিল। জাজ সব কিছু শুনলেন এবং রায় দিলেন। সব পুলিশদের সাজা আর জরিমানা। রায়ের পর রাহুল আর সন্দীপ বাইরে এলেন। রাহুল সন্দীপকে বললেন, আপনি খুব ভালো কাজ করেছেন। যদি কখনো আপনার কোনো জিনিসের প্রয়োজন হয় তবে আমাকে জানাবেন। সন্দীপ হেসে বললেন, স্যার, আপনার খুশিই আমার জন্য যথেষ্ট। রাহুল হাসপাতালে ফিরে এলেন। নিকিতা এখন সুস্থ হচ্ছিল। ডাক্তাররা বললেন যে কয়েকদিনের মধ্যে সে বাড়ি যেতে পারবে। রাহুল রোহনকে বললেন, বেটা, এখন তুমি আর তোমার মা আমার সাথে থাকবে, আমার বাড়িতে। রোহনের চোখে খুশির জল টলমল করে উঠল। সে বলল, সত্যি পাপা? রাহুল বললেন, হ্যাঁ বেটা, একদম সত্যি। এখন আমরা তিনজন একসাথে থাকব। কিছুদিন পর নিকিতা হাসপাতাল থেকে ছুটি পেল। রাহুল তাকে আর রোহনকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। বড় বাড়ি, সুন্দর বাগান, চাকর বাকর সব ছিল। নিকিতা আর রোহন অবাক ছিল। তারা কখনো ভাবেনি যে তারা আবার এমন জীবনযাপন করতে পারবে। রাহুল নিকিতাকে বললেন, নিকিতা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে আর রোহনকে খুব কষ্টে থাকতে দিয়েছি। নিকিতা বলল, না রাহুল, ভুল আমারও। আমি রাগের মাথায় তোমার কাছ থেকে টাকা নিতে মানা করেছিলাম। আমার মনে হয়েছিল যে আমি একাই সব সামলে নেব, কিন্তু আমি ভুল ছিলাম। রাহুল বললেন, এখন যা হয়ে গেছে তা হয়ে গেছে। এখন আমরা আবার একসাথে আছি, আর আমি কথা দিচ্ছি যে এখন আর কখনো তোমাকে আর রোহনকে একা ছাড়ব না।